আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, এই ভিডিওতে আমি আলাপ করব হচ্ছে আমাদের বেসিক সিরিজের পঞ্চম মডিউল অর্থাৎ গ্রামাটিক্যাল ফাংশন নিয়ে। গ্রামাটিক্যাল ফাংশন বলতে আমরা কি বোঝাচ্ছি, চলো শুরুতেই সেই বিষয়টা একটু ধারণা নিয়ে নিই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি গ্রামাটিক্যাল ফাংশন হিসেবে আমরা পাঁচটা পয়েন্টকে নির্ধারণ করেছি। প্রথমত হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে অ্যাডজাক্ট। এই বিষয়টা কিভাবে কি হচ্ছে একটু উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যায়। স্ক্রিনে উদাহরণটাতে আমরা দেখতে পাই এই যে হাসিব শব্দটা নাউন, পাশাপাশি তার আরেকটা পরিচয় হচ্ছে সাবজেক্ট। হাসিব শব্দটার দুইটা পরিচয় দেখতে পাই আমরা। হাসিব শব্দটার একটা পরিচয় হচ্ছে পার্টস অফ স্পিচ ভিত্তিক পরিচয়, অপর পরিচয়টি হচ্ছে হাসিব শব্দটির ফাংশনাল পরিচয়, অর্থাৎ হাসিব শব্দটা বাক্যে নাউন হওয়ার পর এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে। এই যে আমরা দেখলাম হাসিব শব্দটা কাজ করার ভিত্তিতে একটা পরিচয় গ্রহণ করলো, এটাকে আমরা বলছি গ্রামাটিক্যাল ফাংশন। এখানে আমরা আরেকটা শব্দ দেখি মি। এই মি শব্দটার একটা পরিচয় হচ্ছে এটা প্রোনাউন, পাশাপাশি এটা বাক্যে অবজেক্ট হিসেবে কাজ করেছে। এই যে মি শব্দটার একটা পরিচয় হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে মি শব্দের পার্টস অফ স্পিচ ভিত্তিক পরিচয়, পাশাপাশি মি শব্দের কর্ম ভিত্তিক পরিচয় হচ্ছে এটা অবজেক্ট। তো আজকের ভিডিওতে মূলত আমরা বাক্যে ব্যবহৃত শব্দগুলোর কাজ ভিত্তিক অপশনগুলো নিয়ে আলাপ করব। তো বাক্যে ব্যবহৃত শব্দগুলোর যে কাজ ভিত্তিক আলাপ, সেটাকে আমরা পাঁচটা পয়েন্টে ভাগ করেছি। প্রথমে আমরা রেখেছি সাবজেক্ট, তারপরে রেখেছি ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে অ্যাডজাক্ট। গ্রামাটিক্যাল ফাংশনে যে পাঁচটা পয়েন্ট আমরা সেট করলাম, ওই পাঁচটা পয়েন্টের মধ্যে আমরা কি কি শিখবো সেই বিষয়টা আমরা স্ক্রিন থেকে একটু দেখে নিচ্ছি। প্রথমে আমরা প্রত্যেকটা পয়েন্টের সংজ্ঞা শেখার চেষ্টা করব, পাশাপাশি প্রত্যেকটা পয়েন্টে দ্যাট মিনস হচ্ছে ধরো সাবজেক্ট, এই সাবজেক্ট কোন কোন শব্দ হতে পারে সেই বিষয়গুলো জেনে নিব। তারপর হচ্ছে এই শব্দগুলো অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এগুলো বাক্যে কোথায় বসতে পারে সে বিষয়টা নিয়ে আলাপ করব, মানে বাক্যে অবস্থান। চতুর্থ নম্বরে বাক্যে যদি সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো যদি একাধিক বসে, সেগুলা কোন সিরিয়ালে বসবে সে বিষয়টা নিয়ে আলাপ করার চেষ্টা করব। সর্বশেষ এগুলো যখন বাক্যে বসবে তার অনুবাদ আমরা কিভাবে করব সেই বিষয়টা নিয়ে আলাপ করব। তো চলো একে একে সবগুলো বিষয় এক্সপ্লোর করা যাক। গ্রামাটিক্যাল ফাংশনের প্রথম টপিক হচ্ছে সাবজেক্ট। ইংরেজি বাক্যে যখন নাউন অথবা প্রোনাউন বসবে সেটা সাবজেক্ট হতে পারে। এখন আমরা দেখব সাবজেক্ট কাকে বলে। তো সাবজেক্ট কাকে বলে এই বিষয়টা খুবই সহজ। ভার্বের কাজটা যে করে তাকেই সাবজেক্ট বলে। স্ক্রিনে লিখে রেখেছি বাক্যের কর্তাকে সাবজেক্ট বলে। উদাহরণ থেকে বিষয়টা বুঝে নেওয়া যায়। হি রানস এভরি মর্নিং, এই বাক্যে আমরা দেখতে পাই রানস হচ্ছে ভার্ব। এই রানস ভার্বের কাজটা করছে হি। যেহেতু রানস ভার্বের কাজ হি করছে, তাই হি শব্দটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট কাকে বলে এই বিষয়টা আমরা ক্লিয়ার। এরপর আমরা দেখব কোন কোন শব্দ ইংরেজি বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো আমরা বেশিরভাগ স্টুডেন্টরা মনে করি ইংরেজি বাক্যে শুধু ছোট্ট একটা শব্দই সাবজেক্ট হতে পারে। তো ইংরেজি বাক্যে যে সকল শব্দ সাবজেক্ট হতে পারে সেটাকে আমরা পাঁচটা পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্টে আমরা দেখতে পাই লেখা আছে নাউন, এটা সাবজেক্ট হতে পারে, এই বিষয়টা সম্পর্কে আমরা আগেই অবগত। এরপরে লেখা আছে নাউন ফ্রেজ, যেমনি ভাবে নাউনটা সাবজেক্ট হতে পারে একইভাবে নাউন ফ্রেজটাও সাবজেক্ট হতে পারে। এরপরে দেখো লেখা আছে নাউন ক্লজ, যেমনি ভাবে নাউনটা সাবজেক্ট হতে পারে ঠিক তেমনি ভাবে নাউন ক্লজটাও সাবজেক্ট হতে পারে। নাউন ফ্রেজ, নাউন ক্লজের সাবজেক্ট ভিত্তিক যে ব্যবহার সেই বিষয়টা আমরা উদাহরণ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম বাক্যে আমরা দেখতে পাই হাসিব লাভস রিডিং বুকস। এখানে হাসিব শব্দটা হচ্ছে সাবজেক্ট, কারণ
লাভস ভার্বের কাজটা করেছে হাসিব। তো প্রথম বাক্যে শুধু একটা নাউন সাবজেক্ট হয় সেই বিষয়টা আমরা দেখলাম। এর পরের বাক্যে আমরা দেখতে পাই দ্য বিগ ব্লু হাউস ইজ ফর সেল। এই বাক্যে ইজ হচ্ছে মেইন ভার্ব। ইজ ভার্বের পূর্বে অবস্থিত যা আছে সবটাকে এখানে আমরা সাবজেক্ট বলছি, কারণ এই যে দেখি আমরা মূল সাবজেক্ট হচ্ছে হাউস, এর পূর্বে অবস্থিত দ্য বিগ ব্লু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আর নাউন মিলে কিন্তু নাউন ফ্রেজ। সো আমরা বলতে পারি দ্বিতীয় বাক্যে সাবজেক্ট হলো নাউন ফ্রেজ। তৃতীয় বাক্যে আমরা দেখতে পাই হোয়াট হি সেড ইজ ট্রু লেখা আছে। এই যে হোয়াট হি সেড তারপরে ভার্ব রয়েছে ইজ। এই ইজ ভার্বের সাবজেক্ট কে? ইজ ভার্বের সাবজেক্ট হলো হোয়াট হি সেড, এই পুরোটা। হোয়াট হি সেড পুরোটা মিলে এই বাক্যে ইজ ভার্বের সাবজেক্ট হয়েছে, আর হোয়াট হি সেড পুরোটা মিলে হচ্ছে নাউন ক্লজ। তো প্রথম যেই পয়েন্টটা আছে অর্থাৎ নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহার, এই বিষয়টা থেকে আমরা বুঝতে পারি সাবজেক্ট কিন্তু শুধু ছোট্ট একটা শব্দ হয় না। সাবজেক্ট কিন্তু দুইটা শব্দ অথবা দুইয়ের বেশি শব্দ মিলেও হতে পারে। তো নাউন ক্লজটা যে সাবজেক্ট হয়েছে এটা যদি আমরা আরো বিস্তারিত বুঝতে চাই তাহলে আমাদেরকে চতুর্থ মডিউলে গিয়ে ক্লজের ক্লাসটা দেখে নিতে হবে। এরপর আমরা দেখব কম্পাউন্ড নাউন, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। কম্পাউন্ড নাউনটা কি আমি যদি সংক্ষিপ্ত করে বলি, দুই বা ততোধিক শব্দ যদি একসাথে মিলে নতুন একটা শব্দ তৈরি হয় আর সেটা যদি নাউন হিসেবে কাজ করে তাহলে তাকে কম্পাউন্ড নাউন বলে। বিষয়টা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যায়। কফি কাপ ইজ অন দ্য টেবল। এই যে কফি কাপ, এখানে দুইটা শব্দ রয়েছে, এই দুইটা শব্দ মিলে নতুন একটা শব্দ তৈরি হয়েছে, তাই এর নাম হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। আর এই কম্পাউন্ড ওয়ার্ডটা বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হওয়ায় এর নাম বলবো আমরা কম্পাউন্ড নাউন। আমরা বাক্যে দেখতে পাই ইজ ভার্বটার ঠিক পূর্বে কফি কাপ এই দুইটা ওয়ার্ড ছাড়া আর অন্য কিছু নাই, তাই আমরা বলতে পারি ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে কফি কাপ। দ্যাট মিন্স হচ্ছে এই বাক্যে দুইটা শব্দ মিলে নতুন একটা শব্দ তৈরি হয়ে সাবজেক্ট হিসেবে কাজ করেছে। এরপর আমরা দেখব প্রোনাউনের সাবজেক্ট হিসেবে ব্যবহার। হি লাইকস টু প্লে ইন দ্য মর্নিং। এই বাক্যে আমরা দেখতে পাই লাইক ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে হি। সো প্রোনাউনটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, এটা অবশ্য আমরা আগে থেকেই জানি। চতুর্থ নাম্বার অর্থাৎ ইনফিনিটিভ, এটাও সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। ইনফিনিটিভ কাকে বলে এটা ইতিমধ্যে আমরা আমাদের বেসিক সিরিজের পূর্বের ক্লাসগুলোতে আলাপ করেছি। এখানে আবারও একটু বলছি, ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের এক নাম্বার রূপ। তো টু এর পরে যে ভার্বের এক নাম্বার রূপ হবে এটা কিন্তু বাক্যে নাউন হয়ে সাবজেক্ট হতে পারে, এটা আমরা নন ফাইনাইট ভার্বের ক্লাসে আলাপ করেছি। এখানে উদাহরণটা দেখে নেওয়া যায়। To learn a new language requires dedication. এই বাক্যে আমরা দেখতে পাই requires হচ্ছে মেইন ভার্ব। এখন এই requires মেইন ভার্বের পূর্বে দেখি আমরা একাধিক শব্দ রয়েছে। To learn রয়েছে a new language। এখন আমরা কোনটাকে সাবজেক্ট বলবো? এখানে আমরা দেখতে পাই a new language, এটা কিন্তু learn এর সাথে কানেক্টেড। সো এখানে কিন্তু এই নিউ ল্যাঙ্গুয়েজকে আমরা requires এর সাবজেক্ট বলতে পারছি না। যেহেতু এই নিউ ল্যাঙ্গুয়েজকে রিকোয়ার্স এর সাবজেক্ট বলতে পারছি না, তাই এখানে আমাদের বাকি রোল হচ্ছে টু লার্ন। সো রিকোয়ার্স ভার্বের সাবজেক্ট হচ্ছে টু লার্ন। তাহলে আমরা দেখতে পেলাম রিকোয়ার্স ভার্বের সাবজেক্ট হলো ইনফিনিটিভ। এই পর্যায়ে আমরা দেখব জিরান্ডের সাবজেক্ট হিসেবে ব্যবহার। সুইমিং ইজ হার ফেভারিট হবি। এই বাক্যে আমরা দেখতে পাই ইজ ভার্বের পূর্বে সুইমিং ভার্বের সাথে আইএনজি রয়েছে। আর আমরা আগে আলাপ করেছি ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর যদি সেটা সাবজেক্টের জায়গায় বসে তাহলে তা জেরাম। সো এতক্ষণ ধরে আলোচনা করার পর আমরা এটা বুঝতে পারলাম সাবজেক্ট শুধু নাউন অথবা প্রোনাউন হয় না, বরং নাউনের মতো যত শব্দ রয়েছে অর্থাৎ নাউন হিসেবে কাজ করে যত শব্দ রয়েছে সবগুলো শব্দই সাবজেক্ট হতে পারে। এছাড়াও আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হলাম, সাবজেক্ট শুধু এক শব্দ হবে না, বরং দুই বা ততোধিক শব্দ মিলেও সাবজেক্ট হতে পারে। অলরেডি আমরা সাবজেক্টের সংজ্ঞা এবং কোন কোন শব্দ সাবজেক্ট হতে পারে সেটা নিয়ে আলাপ করেছি। এই পর্যায়ে আমরা আলাপ করব
সাবজেক্টের অবস্থান নিয়ে, অর্থাৎ ইংরেজি বাক্যে সাবজেক্টটা কোথায় বসবে। তো বিষয়টাকে আমরা একদম সহজ করে লিখে রেখেছি, ভার্বের পূর্বে বসে। এখানে একটা পয়েন্ট বলে রাখা ভালো, অনেকেই সাবজেক্ট কোথায় বসে বললে এক কথায় উত্তর দেয় বাক্যের শুরুতে বসবে, কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই বাক্যের শুরুতে সাবজেক্ট না বসে অ্যাডভার্ব বসে। তাই আমরা কথাটাকে বলবো হচ্ছে সাবজেক্টটা বসবে ভার্বের পূর্বে। স্ক্রিন থেকে আমরা উদাহরণটা দেখে নিই। হি রানস এভরি মর্নিং, এই বাক্যে আমরা দেখতে পাই রানস হচ্ছে ভার্ব, রানস ভার্বের পূর্বে অবস্থিত, হি হচ্ছে সাবজেক্ট। আর আমরা দেখতে পাই রানস ভার্বের পূর্বে যেহেতু বসেছে, তাই সাবজেক্টের অবস্থান আমরা বললাম ভার্বের পূর্বে বসে। এরপরে আমরা দেখব বাক্যে যদি একাধিক পার্সন সাবজেক্টের জায়গায় বসে তাহলে আমরা কোন সিরিয়ালে বসাবো। পার্সন বলতে আমরা বুঝি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি, আমরা, দ্যাট মিন্স হচ্ছে আই, উই, এই জাতীয় যত শব্দ রয়েছে। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, দ্যাট মিন্স ইউ, ইউর, এই জাতীয় যত শব্দ রয়েছে। থার্ড পার্সন মিন্স হচ্ছে হি, শি, দে, অথবা যে কোনো নামকে থার্ড পার্সন বলা হবে। তো কোনো বাক্যে যদি সাবজেক্টের জায়গায় একই সাথে ফার্স্ট পার্সনও বসে, সেকেন্ড পার্সনও বসে, অথবা থার্ড পার্সনও বসে, আমরা কোন শব্দটাকে আগে দিব? আমরা কি ফার্স্ট পার্সনকে আগে দিব, নাকি সেকেন্ড পার্সন, নাকি থার্ড পার্সনকে? এই বিষয়টা আমরা স্ক্রিন থেকে দেখে নিই। একাধিক পার্সন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে তার নিম্নের ক্রম অনুযায়ী হবে। প্রথমে আমরা দেখো লিখে রেখেছি 1 2 3, অর্থাৎ এখানে আমরা শর্টকাট ইউজ করেছি। কোন বাক্য দ্বারা যদি দোষ বর্ণনা করা হয় সেক্ষেত্রে আমরা 1 2 3 বলবো। দেখো আই, ইউ এন্ড হি আর গিলটি, এই বাক্যে আমরা দেখতে পাই আর হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্বের পূর্বে আই ও সাবজেক্ট, ইউ সাবজেক্ট এবং হি ও সাবজেক্ট। এখন আমরা এই বাক্যে যেহেতু দেখতে পাই দোষ প্রকাশ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা 1 2 3 অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন বসাবো। এই দোষ বর্ণনা করার ক্ষেত্রে যদি কখনো আমরা এমন করি 2 3 1 অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন বসাই, তাহলে কিন্তু আমাদের বাক্যটা কারেক্ট হবে না। এরপরে দেখব যদি দোষ বর্ণনা করা না হয়, নরমাল কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা 2 3 1 বর্ণনা করব, অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। যেমনটা স্ক্রিনে দেখা যায় 2 3 1 অর্থাৎ স্বাভাবিক ক্ষেত্রে ইউ, হি এন্ড আই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, এই বাক্যে ইউ, হি এন্ড আই তিনটা শব্দই সাবজেক্ট। যেহেতু এই বাক্যে কোনো দোষ বর্ণনা করা হচ্ছে না, নরমাল একটা বাক্য বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে ইউ কে রাখলাম, তারপরে হি কে রাখলাম, তারপর আই কে রাখলাম। এখানে হিটা, ইউটা সেকেন্ড পার্সন, তারপরে হিটা হচ্ছে 3, দ্যাট মিন্স হচ্ছে থার্ড পার্সন, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, দ্যাট মিন্স হচ্ছে এখানে আমরা 1 দিয়ে বুঝাইছি। সো আমরা বুঝতে পারলাম বাক্যে যদি একাধিক সাবজেক্ট একাধিক পার্সনের হয় সেক্ষেত্রে কোন কোন সিরিয়াল ধারণ করবে। ভিডিওর এই পর্যায়ে আমরা দেখব ইংরেজি বাক্যে ব্যবহৃত সাবজেক্টের অনুবাদ কিভাবে করতে হয়। ইংরেজি বাক্যে আমরা দুই ধরনের সাবজেক্ট দেখতে পাবো, অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট অথবা প্যাসিভ বাক্যের সাবজেক্ট। অ্যাক্টিভ বাক্যের যে সাবজেক্ট থাকবে তার অনুবাদ করার সময় মূল শব্দটা ঠিক যেভাবে আছে সেভাবেই তার অর্থ বলে দিব। এই কথাটাকে আমরা স্ক্রিন থেকে একটু দেখে নিই। অ্যাক্টিভ বাক্যে বিভক্তি ছাড়াই করতে হয়, অর্থাৎ বিভক্তি ছাড়া অনুবাদ করতে হয়। এখন প্রশ্ন উঠতে পারে বিভক্তি কোনগুলো? বাংলায় আমরা জানি বিভক্তি হচ্ছে কে, রে, দ্বারা, দিয়ে, এইগুলো। অ্যাক্টিভ বাক্যের যে সাবজেক্টটা থাকবে তার অনুবাদ করার সময় মূল শব্দের সাথে কোনো কে, রে, দ্বারা, দিয়ে এগুলো যুক্ত করার দরকার নেই। স্ক্রিন থেকে উদাহরণটা দেখে নিই চলো। হাসিব লাভস রিডিং বুকস, এই বাক্যে আমরা দেখতে পাই হাসিব হচ্ছে সাবজেক্ট, আর এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভ, কারণ লাভস ভার্বের 1 নম্বরে বসেছে। এই অ্যাক্টিভ বাক্যের যে সাবজেক্ট রয়েছে হাসিব, এর অনুবাদ করার সময় আমরা হাসিব হাসিবই বলবো, হাসিবকে, হাসিবরা, হাসিবকে দিয়ে এই টাইপের কোনো ওয়ার্ড বলবো না। সো এই বাক্যের অনুবাদ যদি আমরা করি হাসিব লাভস রিডিং বুকস, হাসিব বই পড়তে ভালোবাসে। দেখো হাসিবকে বই পড়তে ভালোবাসে এমনটা কিন্তু আমরা বলিনি। সো অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টের অনুবাদ করার সময় তোমরা যেভাবে আছে ওই শব্দটা ওভাবেই অনুবাদ করে দিবে। এরপরে আমরা দেখব প্যাসিভ বাক্যের যে সাবজেক্ট থাকবে তার অনুবাদ কিভাবে করা যায়। প্যাসিভ বাক্যের যে সাবজেক্ট থাকবে তার অনুবাদ করার সময় কখনো কখনো আমরা বিভক্তি যুক্ত করব, কখনো কখনো বিভক্তি ছাড়াই অনুবাদ করতে পারবো। কখন বিভক্তি যুক্ত করব, কখন বিভক্তি যুক্ত করব না, এই পুরোটা বিষয় নির্ভর করবে হচ্ছে অর্থের উপরে। তো চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যায়।
হাসিব ওয়াজ ফানিশড ইয়েস্টারডে। এই বাক্যে আমরা দেখতে পাই ওয়াজ ফানিশড এটা হচ্ছে প্যাসিভ, তাহলে ওয়াজ ফানিশড এর সাবজেক্ট হচ্ছে হাসিব। এখন এই যে হাসিব শব্দটা রয়েছে এর অনুবাদ আমরা কিভাবে করব? দেখো, এই অনুবাদটা দুই ভাবে করা যায়। আমরা যদি বলি হাসিব ওয়াজ পানিশড ইয়েস্টারডে, হাসিবকে গতকাল শাস্তি দিয়েছিল, তাহলে কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা হাসিব শব্দটার সাথে কয়েকারকে যুক্ত করলাম, আর কয়েকারকে এটা হচ্ছে একটা বিভক্তি। অথবা এই বাক্যটাকে আমরা আরেকভাবে অনুবাদ করতে পারি হাসিব গতকাল শাস্তিপ্রাপ্ত হয়েছিল। সো আমরা বুঝতে পারলাম অ্যাক্টিভ বাক্যে যে সাবজেক্ট থাকবে তার সাথে আমরা বিভক্তি যুক্ত করতেও পারি, নাও করতে পারি। তো গ্রামাটিক্যাল ফাংশনের 2 নাম্বার স্টেপ হচ্ছে ভার্ব। ভার্ব নিয়ে আমাদের আলাপ খুবই কম, এই আলাপটা ইতিমধ্যে আমরা করে এসেছি, এখানে জাস্ট শুধু আরেকবার রিপিট করে নিচ্ছি। ইংরেজি বাক্যে যখন ভার্বটা বসবে সবার আগে আমাদের জানতে হবে ভার্ব কাকে বলে। আমরা স্ক্রিনে কোনো সংজ্ঞা লিখিনি, তোমরা ইতিমধ্যেই জানো ভার্ব মানে হচ্ছে যে শব্দের মধ্যে কোনো কাজ করা ঘটা, এইটা বুঝাবে। এরপর আমরা জানবো ভার্বের পজিশন কোথায়। সাধারণত ভার্বটা সাবজেক্টের পরে বসে, স্ক্রিনের থেকে আমরা দেখে নিই সাবজেক্টের পরে বসে। হাসিব লাভস রিডিং বুকস, এই বাক্যে আমরা দেখতে পাই হাসিব হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে লাভস। দেখো হাসিব সাবজেক্টের পরে ভার্বটা বসেছে, তাই আমরা বলতে পারি সাধারণত ভার্বটা সাবজেক্টের পরে বসে। এরপর আমরা দেখব ভার্বের অনুবাদ কিভাবে করব। ভার্বের অনুবাদ কিভাবে করব সেটা নির্ভর করছে টেন্সের উপরে। বাক্যে ভার্বটা বসবে টেন্স অনুযায়ী, সো এর অনুবাদও হবে টেন্স অনুযায়ী। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করে নেওয়া যায়। হাসিব লাভস রিডিং বুকস, এই বাক্যে আমরা দেখতে পাই হাসিবের পরে অবস্থিত লাভস ভার্ব। এই লাভ ভার্বের মূল অর্থ হচ্ছে ভালোবাসা। এখন দেখো আমরা এইভাবে অনুবাদ করতে পারি কিনা, হাসিব ভালোবাসা বই পড়া। এইভাবে যদি আমরা অনুবাদ করি তাহলে অর্থটা আমাদের মিলছে না। তাহলে অনুবাদ করবোটা কিভাবে? অনুবাদ করব হচ্ছে লাভস ভার্বের মধ্যে যে টেন্স আছে সেই টেন্স অনুযায়ী, অর্থাৎ ভার্বটা বাক্যে বসবে টেন্স অনুযায়ী, এর অনুবাদও হবে টেন্স অনুযায়ী। সো এর অনুবাদ হবে হাসিব বই পড়তে ভালোবাসে। ভালোবাসা বললে হবে না, এখানে বলতে হবে ভালোবাসে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী। তো আশা করি ভার্বটা যত জায়গায় বাক্যে থাকবে তুমি কিভাবে অনুবাদ করবে সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। গ্রামাটিক্যাল ফাংশনের এই পর্যায়ে আমরা অবজেক্ট নিয়ে আলাপ করব। প্রথমে আমরা জেনে নিব অবজেক্ট কাকে বলে। স্ক্রিন থেকে বিষয়টাকে দেখে নেওয়া যায়। ভার্বের কাজটা যে গ্রহণ করে তাকে অবজেক্ট বলে। উদাহরণটা আমরা দেখে নিই, রহিম ব্রট এ বুক। এই বাক্যে আমরা দেখতে পাই বট যে ভার্বটা রয়েছে এই ভার্বের কাজটা গ্রহণ করেছে হচ্ছে এ বুক, তাই এই বাক্যে অবজেক্ট হলো এ বুক। সো আমরা আবারও বলছি ভার্বের কাজটা যার উপরে পড়ে, অর্থাৎ যে ভার্বের কাজটা গ্রহণ করে তাকেই আমরা অবজেক্ট বলবো। এখানে আমাদের একটা ভুল ধারণা আছে ভার্বের পরে যা বসবে তাকেই আমরা অবজেক্ট বলে দিই। না, ভার্বের পরে যা বসবে তাকে আমরা অবজেক্ট বলবো না। ভার্বের পরে অবজেক্ট বসতে পারে, আবার নাও বসতে পারে, আবার কমপ্লিমেন্টও বসতে পারে। এই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যেই প্রিভিয়াস ক্লাসগুলোতে আলাপ করেছি। ভিডিওর এই পর্যায়ে আমরা কোন কোন শব্দ অবজেক্ট হতে পারে সেই বিষয়টা নিয়ে আলাপ করব। কোন কোন শব্দ অবজেক্ট হতে পারে সেটা জানার একবার সহজ প্রক্রিয়া হচ্ছে যে সকল শব্দ সাবজেক্ট হতে পারে ঠিক সে সকল শব্দই অবজেক্ট হতে পারে। স্ক্রিন থেকে বিষয়টাকে দেখে নেওয়া যায়। প্রথমে আমরা দেখতে পাই নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। এই তিনটা শব্দ ঠিক একইভাবে সাবজেক্ট হতে পারে, পাশাপাশি এগুলা অবজেক্ট হতে পারে। শি বট এ বুক, এই বাক্যে আমরা দেখতে এই বুক এটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। আসলে নাউনের উদাহরণ দেওয়া হয় না, এখানে দুইটাই নাউন ফ্রেজের উদাহরণ চলে এসেছে। আমরা নাউনের উদাহরণ যদি বলি তাহলে আমরা বলতে পারি আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এই বাক্যে রাইসটা হচ্ছে অবজেক্ট। এরপর আমরা দেখি সাজ্জাদ বট এ নিউ কার উইথ লেদার সিটস। এই বাক্যে সাজ্জাদ কিনেছিল, কি কিনেছিল? এ নিউ কার। এই যে নিউ কার, এখানে দুইটা শব্দ মিলে হচ্ছে অবজেক্ট, সো এটা হচ্ছে নাউন ফ্রেজ। এরপর আমরা দেখি আই নো হোয়াট হি ডিড। এর অর্থ হচ্ছে আমি জানি সে কি করেছিল। আই নো হোয়াট হি ডিড, এই বাক্যে হোয়াট হি ডিডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা ইতিপূর্বে আলাপ করেছি সাবঅর্ডিনেট ক্লজ ইংরেজি বাক্যে তিন ভাবে কাজ করে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আর সাবঅর্ডিনেট ক্লজটা যখন নাউন হবে তখন সেটা সাবজেক্ট হতে পারে, অথবা অবজেক্ট হতে পারে, অথবা অবজেক্ট অফ প্রেপোজিশন হতে পারে, অথবা কমপ্লিমেন্ট হতে পারে।
এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই আমরা ক্লজের ক্লাসে আলাপ করেছি। সো এই যে হোয়াট হি ডান, এটা কিন্তু এই যে নো এর আগে না, নো এর আগে থাকলে এটাকে আমরা সাবজেক্ট বলতে পারতাম, সো এটা সাবজেক্ট না। তারপর এটা প্রেপোজিশনের পরেও না, সো এটাকে প্রেপোজিশন অবজেক্টও বলতে পারছি না। এটা হয় অবজেক্ট হবে অথবা কমপ্লিমেন্ট হবে। যেহেতু নো ভার্বটা লিঙ্কিং ভার্ব না, সো এটাকে কমপ্লিমেন্টও বলতে পারছি না, তাই এটা অবজেক্ট। এখন এটা যে অবজেক্ট আমরা বুঝবো কিভাবে? আমরা নো ভার্বটাকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে দেখি। আই নো, আমি জানি। আমি কি জানি? হোয়াট হি ডিড, যা সে করেছিল সেই বিষয়টা আমরা জানি। যেহেতু হোয়াট হি ডিড এই পুরো শব্দটাকে আমরা নো ভার্বের উত্তরে পেয়ে যাই, সেহেতু আমরা বলতে পারি হোয়াট হি ডিড এই পুরো শব্দটা মিলে এখানে অবজেক্ট। সো যেমনি ভাবে একটা শব্দ অবজেক্ট হতে পারে, ঠিক তেমনি ভাবে একাধিক শব্দ মিলেও অবজেক্ট হতে পারে। অবজেক্টের দ্বিতীয় যে ধরনটা আমরা লিখে রেখেছি কম্পাউন্ড নাউন, অর্থাৎ দুইটা শব্দ মিলে যখন নতুন একটা শব্দ তৈরি হয়ে নাউনের কাজ করবে তাকে আমরা কম্পাউন্ড নাউন বলছি। যেমনটা আমরা স্ক্রিন থেকে দেখি, নাজিম অ্যাটেন্ডেড এ বিজনেস মিটিং। এই বাক্যে অ্যাটেন্ডেন্টের অবজেক্ট হচ্ছে এ বিজনেস মিটিং, আর এখানে এটা দুইটা শব্দ মিলে নতুন একটা শব্দ তৈরি হয়েছে বিধায় এর নাম হচ্ছে কম্পাউন্ড নাউন, যা বাক্যে অবজেক্ট হিসেবে কাজ করেছে। অবজেক্ট হিসেবে প্রোনাউনও কাজ করতে পারে, এটা অবশ্য আমরা আগে থেকেই জানি। হি গেভ মি এ বুক, এই বাক্যে আমরা দেখতে পাই এই যে গেভ ভার্বের অবজেক্ট হচ্ছে মি, যা কিনা একটা প্রোনাউন। এরপরে আমরা দেখব ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে ব্যবহার। রিমেম্বার, ইনফিনিটিভ কিন্তু সাবজেক্টও হতে পারে, যা ইতিমধ্যে আমরা উদাহরণে দেখে এসেছি। ইনফিনিটিভ অবজেক্ট হতে পারে। রিয়াদ ওয়ান্টস টু লার্ন অ্যারাবিক, এই বাক্যে আমরা দেখতে পাই রিয়াদ সাবজেক্ট, ওয়ান্টস হচ্ছে ভার্ব। এখন আমরা দেখি রিয়াদ চায়, কি চায়? শিখতে চায়। তাহলে রিয়াদ যা চায় এই বাক্যে তা হচ্ছে অবজেক্ট। যেহেতু রিয়াদ টু লার্ন অর্থাৎ শিখতে চায়, তাই এই বাক্যে টু লার্ন অ্যারাবিক এই পুরোটা মিলে হচ্ছে অবজেক্ট, যা কিনা একটা ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। এরপরে আমরা দেখি জিরান্ডের অবজেক্ট হিসেবে ব্যবহার। ওলি এনজয়স ট্রাভেলিং, এই বাক্যে এনজয়স ভার্বের অবজেক্ট হচ্ছে ট্রাভেলিং। ওলি উপভোগ করে ট্রাভেলিংটাকে। তাহলে আমরা প্রশ্ন করি ওলি কি উপভোগ করে? ট্রাভেলিং। দ্যাট মিন্স হচ্ছে এই বাক্যে এনজয়স ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে ট্রাভেলিং। সো আমরা এতক্ষণ ধরে দেখলাম যেমনি ভাবে একাধিক শব্দ সাবজেক্ট হতে পারে, ঠিক তেমনি ভাবে একাধিক শব্দ অবজেক্টও হতে পারে। এই পর্যায়ে আমরা অবজেক্টের পজিশন নিয়ে আলাপ করব। অবজেক্টটা কোথায় বসে? সাধারণত অবজেক্টটা ভার্বের পরে বসে। যেমনটা স্ক্রিনে দেখতে পাই লেখা আছে ভার্বের পরে। সাকিব এনজয়স রিডিং বুক, এই বাক্যে এনজয়স ভার্বের অবজেক্ট হচ্ছে রিডিং বুক, যা কিনা ভার্ব এনজয়ের পরে বসে। এরপর আমরা দেখব বাক্যে অবজেক্টের ধারাক্রম, অর্থাৎ বাক্যে যখন একাধিক অবজেক্ট বসবে তখন আমরা কোন অবজেক্টটাকে আগে বসাবো, নাকি যে কোনো একটাকে আগে বসালেই হবে। এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে জেনে রাখতে হবে অবজেক্ট হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। যেমনটা স্ক্রিনে লেখা আছে, একাধিক অবজেক্ট বাক্যে ব্যবহৃত হলে তার নিম্নের ক্রম অনুযায়ী হবে ইনডিরেক্ট অবজেক্ট, তারপর ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ দুইটা অবজেক্ট যদি থাকে, ইনডিরেক্টও থাকে ডিরেক্ট অবজেক্টও থাকে, সাধারণত আমরা ইনডিরেক্ট অবজেক্টকে আগে লিখবো, তারপর ডিরেক্ট অবজেক্টকে লিখবো। এখন ইনডিরেক্ট অবজেক্ট কোনটা? ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক যে অবজেক্টটা রয়েছে সেটা, আর ডিরেক্ট অবজেক্ট হলো বস্তুবাচক অবজেক্ট। কখনো কখনো ইনডিরেক্টের পূর্বে কিন্তু ডিরেক্টকেও লেখা যায়, সেই বিষয়টা নিয়ে পরে কখনো আলাপ করা যাবে। তো আমরা বাক্যের মধ্যে দেখি হি গেভ মি এ বুক, এখানে গেভ এর অবজেক্ট হচ্ছে মি, তারপর হচ্ছে এ বুক। এই গেভ ভার্বের দুইটা অবজেক্ট আছে, এখানে মি যেহেতু ইনডিরেক্ট অবজেক্ট তাই তাকে আমরা আগে লিখলাম, আর এ বুক যেহেতু ডিরেক্ট অবজেক্ট তাই তাকে আমরা পরে লিখলাম। এরপর আমরা আলাপ করব হচ্ছে অবজেক্টের অনুবাদ কিভাবে করব। অবজেক্টের অনুবাদ করব হচ্ছে প্যাসিভের সাবজেক্টের মতো, অর্থাৎ অবজেক্টের অনুবাদ করার ক্ষেত্রে এটার সাথে কখনো কখনো আমরা বিভক্তি যুক্ত করব, আর কখনো কখনো বিভক্তি ছাড়াই অনুবাদ করব। যেমনটা স্ক্রিনে লেখা আছে, কখনো কখনো বিভক্তি সহ আর কখনো কখনো বিভক্তি ছাড়াই অনুবাদ করতে হয়। যেমনটা উদাহরণে দেখে নেই, এই গেভ মি এ বুক, এই বাক্যে মি আর এ বুক দুইটাই কিন্তু অবজেক্ট। তাহলে তার অনুবাদ আমরা কিভাবে করলাম? হি গেভ মি, সে আমাকে দিল। কি দিল? এ বুক, একটি বই। দেখো আমরা কিন্তু একটি বইকে দিল এমনটা বলি না, সো এ বুকের সাথে এখানে কয়েককে যুক্ত করার দরকার নাই। এরপরে আমরা দেখি দ্য টিচার পানিশড এ স্টুডেন্ট, টিচার শাস্তি দিল এ স্টুডেন্ট, একটা স্টুডেন্ট কে। এখন আমরা দেখি এই বাক্যে যদি আমরা অনুবাদ করি টিচার শাস্তি দিল একটা স্টুডেন্ট, তাহলে কিন্তু মিলছে না।
তাহলে আমাদেরকে বলতে হবে টিচার শাস্তি দিলে একটা স্টুডেন্টকে কয়েকারকে অতিরিক্ত যুক্ত করতে হবে। সো অবজেক্টের অনুবাদ কিভাবে করতে হয় সেই বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। ভিডিওর এই পর্যায়ে আমরা গ্রামাটিক্যাল ফাংশনের আরেকটি পার্ট অর্থাৎ অ্যাডজাঙ্ক নিয়ে আলাপ করব। অ্যাডজাঙ্ক শব্দটা তোমাদের অনেকের কাছেই নতুন মনে হতে পারে। তো অ্যাডজাঙ্ক শব্দটা যদিও নতুন, কিন্তু আমরা এটাকে খুব ইজিলি ব্যাখ্যা করার চেষ্টা করব। অ্যাডজাঙ্কের মধ্যে আসলে দুইটা পার্সন স্পিচকে আমরা অন্তর্ভুক্ত করব। এক অ্যাডজেক্টিভ, দুই হচ্ছে অ্যাডভার্ব। কেউ কেউ অবশ্য অ্যাডজাঙ্কের মধ্যে শুধু অ্যাডভার্বকে অন্তর্ভুক্ত করে, আমরা এখানে দুইটাকে অন্তর্ভুক্ত করে আলাপ করব। তো ইংরেজি বাক্যে যেখানেই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দেখব আমরা সেটাকে অ্যাডজাঙ্কের ঘরে ঢুকিয়ে নিব। তো প্রথমে আমরা দেখব অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কোন কোন শব্দ হতে পারে। অর্থাৎ সাধারণত আমরা মনে করি একটা শব্দ অ্যাডজেক্টিভ হয়, কিন্তু একটা শব্দের পাশাপাশি দুই বা ততোধিক শব্দ মিলেও অ্যাডজেক্টিভ হতে পারে। একইভাবে আমরা মনে করি একটা শব্দ অ্যাডভার্ব হয়, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি একের বেশি শব্দ মিলে অ্যাডভার্ব হতে পারে। তো চলো সেই বিষয়টা একটু ক্লিয়ার করে নেওয়া যায়। প্রথম উদাহরণে আমরা দেখতে পাই লেখা আছে আই মেট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইয়েস্টারডে। এই বাক্যে এই যে ব্রিলিয়ান্ট শব্দটা এটা কিন্তু স্টুডেন্টের অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু এটা একটা শব্দ, এখানে একটা শব্দ মিলে স্টুডেন্ট শব্দটার অ্যাডজেক্টিভ হয়েছে। ঠিক পরের উদাহরণ আমরা দেখতে পাই দ্য ফুড ওয়াজ টেস্টি এনাফ। এখানে টেস্টি এনাফ এই দুইটা শব্দ মিলে দ্য ফুডের অ্যাডজেক্টিভ হয়েছে। তাহলে দেখো যেহেতু এখানে দুইটা শব্দ মিলে ফুডের অ্যাডজেক্টিভ হয়েছে, তাই এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এর পরের উদাহরণ আমরা দেখতে পাই দ্য বুক হুইচ আই বরোড ফ্রম মাই ফ্রেন্ড ওয়াজ ইনক্রেডিবলি ইন্টারেস্টিং। এই বাক্যে বুক শব্দটা হচ্ছে নাউন, তার অ্যাডজেক্টিভ হলো হুইচ আই বরোড ফ্রম মাই ফ্রেন্ড। এই বাক্যে আমরা দেখতে পাই বুক শব্দের অ্যাডজেক্টিভটা কিন্তু আর ছোট্ট শব্দ নেই, বরং সম্পূর্ণ একটা ক্লজে অ্যাডজেক্টিভ বর্ণনা করেছে। আমরা ইতিপূর্বে আলাপ করেছি সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ ইংরেজি বাক্যে তিন ভাবে কাজ করতে পারে। সেটা নাউন হতে পারে, যা কিনা আমরা সাবজেক্ট এবং অবজেক্টের ঘরে আলাপ করেছি, অথবা অ্যাডজেক্টিভ হতে পারে, যা আমরা এই উদাহরণে দেখতে পাচ্ছি। তো দুই নাম্বার হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, অর্থাৎ দুইটা শব্দ মিলে নতুন একটা শব্দ তৈরি হয়ে এটা অ্যাডজেক্টিভ আকারে কাজ করতে পারে। উদাহরণ আমরা দেখি সাদিয়া ওর এ ব্রাইট ড্রেস টু দ্য পার্টি। এই বাক্যে এই ড্রেস শব্দটাকে মডিফাই করেছে ব্রাইট রেড। এই যে ব্রাইট রেড, এখানে দুইটা শব্দ আছে, দুইটা শব্দ মিলে নতুন একটা শব্দ তৈরি হয়ে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, তাই এর নাম হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যখন হাইফেন দিয়ে যুক্ত করা হয় তখন তাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভও বলা হয়। এরপর আমরা দেখব তিন নম্বরে অ্যাডভার্ব, অ্যাডভার্বাল ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ একটা শব্দ অথবা দুইয়ের বেশি শব্দ অথবা দুইয়ের বেশির চেয়ে আরো বেশি শব্দ মিলে অ্যাডভার্ব হতে পারে। যেমনটা উদাহরণে দেখি নাজিম ওয়ার্কস হার্ড টু গেট সাকসেস। এই বাক্যে আমরা দেখতে পাই হার্ড শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন আমরা ওয়ার্কস এর প্রশ্ন করি নাজিম কাজ করে, কিভাবে কাজ করে? কঠোরভাবে। সো এখানে হার্ড শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এখানে একটা ওয়ার্ডের মাধ্যমে অ্যাডভার্বটাকে বর্ণনা করা হয়েছে, তাই এটাকে আমরা নরমালি অ্যাডভার্ব বলে দিলাম। এরপর আমরা দেখব অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ দুই বা ততোধিক শব্দ মিলে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। এর উদাহরণ জুবায়ের মেড আউট দ্য টপিক ভেরি ইজিলি। এই বাক্যে আমরা দেখতে পাই ভেরি ইজিলি, এখানে দুইটা শব্দ মিলে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, বিধায় এর নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। জুবায়ের খুব সহজেই টপিকটিকে বুঝতে পারলো। মেড আউট, মেক আউট অর্থ হচ্ছে বুঝতে পারা। এর পরের বাক্যে আমরা দেখি ইফ ইউ ওয়ার্ক হার্ড, কমা আছে, তারপরে ইউ উইল বি সাকসেসফুল। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে। এখানে ইফ ইউ ওয়ার্ক হার্ড এই পুরোটা একটা ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যাডভার্ব। সো এখানে আমরা দেখলাম একটা ওয়ার্ড, ঠিক তেমনি ভাবে দুই বা ততোধিক ওয়ার্ড অথবা একটা সম্পূর্ণ ক্লজ মিলেই কিন্তু অ্যাডভার্বের কাজ করছে। এরপর আমরা দেখব কম্পাউন্ড অ্যাডভার্ব হিসেবে অ্যাডভার্বের ব্যবহার। She ran quickly and gracefully across the field. এই বাক্যে ran ভার্বের অ্যাডভার্ব হচ্ছে quickly and gracefully। এখানে quickly and gracefully দুইটা শব্দ মিলে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, বিধায় এর নাম হচ্ছে কম্পাউন্ড অ্যাডভার্ব। তো বন্ধুরা এখানে আমরা দেখে নিলাম অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের নতুন একটা পরিচয় হচ্ছে অ্যাডজাঙ্ক। আর অ্যাডজাঙ্ক হিসেবে কিন্তু একটা শব্দ ব্যবহার হয়, ব্যাপারটা এমন না, একের অধিক শব্দ ব্যবহার হতে পারে।
এরপরে পঞ্চম পার্টে যেটা লেখা আছে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজটা ইংরেজি বাক্যে অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। তো প্রেপোজিশনাল ফ্রেজটা যখন অ্যাডজেক্টিভ হবে অথবা অ্যাডভার্ব হবে তখন এর নতুন নাম হবে অ্যাডজাঙ্ক্ট। স্ক্রিন থেকে আমরা উদাহরণটা দেখে নিই চলো। দ্য গার্ল উইথ কার্লি হেয়ার ওর এ ব্রাইট ড্রেস। এই বাক্যে দ্য গার্ল শব্দটাকে ব্যাখ্যা করেছে উইথ কার্লি হেয়ার। যেহেতু দ্য গার্ল শব্দটাকে উইথ কার্লি হেয়ার প্রেপোজিশনাল ফ্রেজ ব্যাখ্যা করেছে, তাই এখানে দ্য গার্লের অ্যাডজেক্টিভ হচ্ছে উইথ কার্লি হেয়ার। এরপর আমরা দেখি 6 নম্বরে লেখা আছে ইনফিনিটিভ ফ্রেজ। মনে রাখবা ইনফিনিটিভটা ঠিক যেমনি ভাবে নাউন হতে পারে, পাশাপাশি সেটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বও হতে পারে। এই আলোচনাটা আমরা নন ফাইনাইট ভার্বের অংশে আলাপ করে এসেছি। তোমাদের যাদের এখনো এই আলোচনাটা ক্লিয়ার না তোমরা অবশ্যই এই ভিডিওটা স্টপ করে ওইখান থেকে দেখে নেবে। তো শি র্যান টু এক্সারসাইজ, এখানে আমরা দেখি র্যান ভার্বের অ্যাডভার্ব হচ্ছে টু এক্সারসাইজ। আমরা প্রশ্ন করি সে রান, সে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায় বা কেন দৌড়ায়, প্রশ্ন করি সে কিভাবে দৌড়ায়, এই প্রশ্নের উত্তর নাই। কিন্তু যদি আমরা প্রশ্ন করি সে কেন দৌড়ায়, টু এক্সারসাইজ ব্যায়াম করতে। সো এই বাক্যে টু এক্সারসাইজ হচ্ছে শি র্যান এর অ্যাডভার্ব। তাহলে এতক্ষণের আলোচনার দ্বারা আমরা বুঝলাম ইংরেজি বাক্যে যেমনি ভাবে একটি শব্দ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে পারে, ঠিক তেমনি ভাবে একাধিক শব্দ মিলেও অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে পারে। এছাড়াও আমরা নতুন আরেকটি পয়েন্ট শিখলাম, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে গ্রামাটিক্যাল ফাংশন হিসেবে অ্যাডজাঙ্ক্ট বলা হয়। এ পর্যায়ে আমরা দেখব অ্যাডজাঙ্ক্টের প্রথম অংশ অর্থাৎ অ্যাডজেক্টিভের পজিশন। অ্যাডজেক্টিভটা বাক্যে কোথায় বসে। আমরা যদি এক শব্দ বলি যেখানেই নাউন অথবা প্রনাউন থাকবে তার আগে অথবা পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, তাহলে আমরা ছন্দ আকারে বলি নাউন প্রনাউন যেখানে অ্যাডজেক্টিভ সেখানে। তো চলো বিষয়টাকে একটু বিস্তারিত জেনে নিই। অ্যাডজেক্টিভের ব্যবহার মোটামুটি আমরা স্ক্রিনে 4টা পয়েন্টে উল্লেখ করেছি। প্রথম পয়েন্টে লেখা আছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে ইতিমধ্যে আইডিয়া পেয়েছি। বি ভার্বগুলো যখন বাক্যে একা একা বসবে তখন সেগুলো লিঙ্কিং ভার্ব। এছাড়াও আরো কিছু শব্দ আছে যেগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে দেখেছি। তার মধ্যে একটা হচ্ছে টেস্ট। এই টেস্ট যে ভার্বটা রয়েছে এটা কিন্তু লিঙ্কিং ভার্ব হিসেবে বসতে পারে। আমরা এই বাক্যে দেখি দ্য সোপ টেস্ট, এখানে টেস্ট ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব আর লিঙ্কিং ভার্বের পরে ডেলিশিয়াস শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে লিঙ্কিং ভার্বের যে সাবজেক্ট সোপ রয়েছে এখানে তাকে ব্যাখ্যা করেছে। তাই আমরা বলতে পারি লিঙ্কিং ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ দেখতে পাই। এরপর আমরা দেখব সাবজেক্টের আগে পরেও অ্যাডজেক্টিভের ব্যবহার। সাবজেক্টটা যেখানে বসবে তার আগেও অ্যাডজেক্টিভ বসতে পারে, তার পরেও অ্যাডজেক্টিভ বসতে পারে। আমরা একই উদাহরণের মধ্যে দুইটা দেখে নিব। দ্য টল ম্যান উইথ দ্য বিয়ার্ড চেজড মি। এই বাক্যে ম্যান শব্দটা হচ্ছে সাবজেক্ট, তার পূর্বে অবস্থিত টল এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে ম্যান শব্দটা সাবজেক্ট, তার পরে অবস্থিত উইথ দ্য বিয়ার্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম যেখানে সাবজেক্ট বসবে তার আগেও অ্যাডজেক্টিভ বসতে পারে, তার পরেও অ্যাডজেক্টিভ বসতে পারে। যেহেতু সাবজেক্টের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে তাই আমরা এই কথা বলি নাই যে সাবজেক্টটা সবসময় বাক্যের শুরুতে বসবে। এরপরে আমরা দেখব অবজেক্টের পরে এবং অবজেক্টের আগে দুই জায়গায় অ্যাডজেক্টিভ বসতে পারে। আমাদের স্ক্রিনে শুধু একটাই লেখা আছে অবজেক্টের পরে, কিন্তু এখানে অবজেক্টের আগেও হতে পারে। ফাহিম বট এ নিউ কার উইথ লেদার সিটস। এই বাক্যে ফাহিমটা কিনেছিল, ফাহিম কি কিনেছিল, একটা গাড়ি কিনেছিল। এখন গাড়িটা কেমন, নিউ। এই নিউটা হচ্ছে অবজেক্টের অ্যাডজেক্টিভ যা কিনা কারের আগে বসেছে, অর্থাৎ অবজেক্টের আগে বসেছে। একইভাবে কার শব্দটার অ্যাডজেক্টিভ হলো উইথ লেদার সিটস যা কিনা কার শব্দ অর্থাৎ অবজেক্টের পরে বসেছে। এরপর আমরা চতুর্থ নম্বরে দেখব অবজেক্ট অফ প্রেপোজিশনের আগে পরে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা ইংরেজি বাক্যে যেখানে প্রেপোজিশনের পরে অবজেক্ট বসবে তার আগেও বসতে পারে, তার পরেও বসতে পারে। স্ক্রিন থেকে বিষয়টা বুঝে নেওয়া যায়। দে ওয়াক থ্রু দ্য বিউটিফুল গার্ডেন লোকেটেড ইন সিটি। এই বাক্যে আমরা দেখতে পাই গার্ডেন শব্দটা হলো এই থ্রু প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে থ্রু হচ্ছে একটা প্রেপোজিশন, তার অবজেক্ট হলো গার্ডেন। গার্ডেনের আগে আমরা দেখতে পাই বিউটিফুল শব্দটা রয়েছে যা কিনা অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে গার্ডেনের পরেও একটা অ্যাডজেক্টিভ রয়েছে যা কিনা লোকেটেড ইন সিটি। তাহলে আমরা দেখলাম প্রেপোজিশন থ্রু এর অবজেক্ট হলো গার্ডেন, তার আগেও অ্যাডজেক্টিভ আছে, তার পরেও অ্যাডজেক্টিভ আছে। তাহলে আমরা বুঝলাম অ্যাডজেক্টিভ হচ্ছে ওই সকল জায়গায় বসবে যে সকল জায়গায় নাউন অথবা প্রোনাউন বসতে পারে। এরপর আমরা দেখব অ্যাডজেক্টিভের অনুবাদ আমরা কিভাবে করব। এই বিষয়টা একদম নরমাল।
ঠিক যেভাবে অ্যাডজেক্টিভের অর্থটা আছে নরমালি সেটাই অনুবাদ করে দেব। তবে সেক্ষেত্রে একটা পয়েন্ট হলো অ্যাডজেক্টিভ আর নাউন যেখানেই থাকবে প্রথমে আমরা অ্যাডজেক্টিভের অনুবাদ করব, তারপরে আমরা নাউনের অনুবাদ করব। এখানে স্ক্রিনে লেখা আছে অ্যাডজেক্টিভ থেকে নাউন বা প্রোনাউনের দিকে অনুবাদ করতে হবে। অর্থাৎ আমরা উদাহরণ থেকে বিষয়টা একটু বুঝে নিই। দে ওয়ার্ক থ্রু দ্য বিউটিফুল গার্ডেন, এখানে গার্ডেনের অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, তারপর হচ্ছে লোকেটেড ইন সিটি। এখানে আমরা গার্ডেনের অনুবাদ আগে না করে লোকেটেড ইন সিটির অনুবাদটা আগে করব। যেভাবে আমরা অনুবাদটা করব, দে ওয়ার্ক, তারা হেঁটেছিল। কোথায় হেঁটেছিল? সিটিতে অবস্থিত সুন্দর গার্ডেনের মধ্য দিয়ে। তাহলে আমরা দেখি গার্ডেন শব্দের অনুবাদ আমরা পরে করেছি, তার আগে অনুবাদ করেছি অ্যাডজেক্টিভের। তাহলে আমরা বুঝলাম যখন নাউন আর অ্যাডজেক্টিভ থাকবে অবশ্যই আমরা আগে অ্যাডজেক্টিভের অনুবাদ করব, তারপরে নাউনের অনুবাদ করব। ভিডিওর এই পর্যায়ে আমরা দেখব অ্যাডজাংক্টের আরেকটি অংশ, অ্যাডভার্বের বাক্যে অবস্থান। অ্যাডভার্ব বাক্যে কোথায় বসতে পারে? অ্যাডভার্ব খুবই পাওয়ারফুল একটি টুল, এটা কিন্তু বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে। অ্যাডভার্বের কারণেই মূলত আমাদের বাক্যের যে সাধারণ প্যাটার্ন তার ভিতরে পরিবর্তন আসে। তো প্রথমেই আমরা দেখে নিই অ্যাডভার্ব কোথায় বসতে পারে। সাবজেক্টের আগে, অর্থাৎ বাক্যের শুরুতে। আমরা সাধারণত জানি বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, কিন্তু না, কখনো কখনো আমরা দেখব সাবজেক্টের পূর্বে, অর্থাৎ বাক্যটা শুরুই হবে অ্যাডভার্ব দিয়ে। যেমনটা স্ক্রিনে উদাহরণে দেখে নিই, কুইকলি তানজিনা ফিনিশড হার ওয়ার্ক। এই বাক্যে তানজিনা হচ্ছে সাবজেক্ট, আর পূর্বে যে ওয়ার্ডটা রয়েছে কুইকলি, এটা একটা অ্যাডভার্ব। এরপরে আমরা দেখব সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। যখন আমরা বাক্যটা পড়ব তখন সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানেও কিন্তু অ্যাডভার্ব হতে পারে, এমনটা নরমাল ভেবে নেব। যেমনটা উদাহরণে দেখা যাক, তিশা নেভার টেলস এ লাই। এই বাক্যে তিশা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে টেলস, এই দুইয়ের মাঝখানে অবস্থিত নেভারটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এরপর আমরা যদি কখনো দেখি বাক্যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব আছে, তখন কিন্তু অ্যাডভার্ব বসবে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে। যেমনটা স্ক্রিনে লেখা আছে, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসবে। উদাহরণটা একটু দেখে নি চলো। she has already finished her work। এই বাক্যে আমরা দেখতে পাই has হচ্ছে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব হচ্ছে finished, এই দুইয়ের মাঝে অবস্থিত অলরেডি ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এরপর আমরা অ্যাডভার্বের অবস্থানে 3 নাম্বার পয়েন্টে দেখব, ভার্বের পরপর বসতে পারে। অ্যাডভার্বটা কিন্তু ভার্বের পরপরই বসতে পারে, তবে শর্ত হচ্ছে ওই বাক্যে অবজেক্ট থাকতে পারবে না। মিস্টার জাকির ওয়ার্কস এভরি মর্নিং, এই বাক্যে আমরা দেখতে পাই ওয়ার্কস ভার্বের সাবজেক্ট হচ্ছে মিস্টার জাকির, আর ওয়ার্কস ভার্বের পরে যে শব্দটা আছে এটাকে আমরা অবজেক্ট বলবো না, বরং এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন ওয়ার্কস ভার্বের পরে এভরি মর্নিংটাকে আমরা কেন অবজেক্ট বলবো না, কেন এটা অ্যাডভার্ব হবে, এই বিষয়টা নিয়ে আমরা ইতিপূর্বে বিস্তারিত আলাপ করেছি। তো এভরি মর্নিং মানে যে প্রতি সকালে জাকির হাঁটে। এখন প্রত্যেক সকালে যে জাকির হাঁটে, এই যে ওয়ার্কস ভার্বটার পরে এভরি মর্নিং অবস্থিত, সেটা হচ্ছে কিন্তু এই বাক্যে অ্যাডভার্ব। এরপর আমরা দেখব অ্যাডভার্বের লাস্ট অবস্থান, অর্থাৎ অবজেক্টের পরে। অ্যাডভার্বটা কিন্তু অবজেক্টের পরে বসতে পারে, অর্থাৎ বাক্যের শেষের দিকে বসতে পারে। এটা একদম আমরা নরমালি জানি। she painted the fence carefully, বাক্যে carefully শব্দটা painted ভার্বের অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, আর এটা এই বাক্যে একদম বাক্যের শেষের দিকে বসেছে। তাহলে আমরা দেখলাম অ্যাডভার্ব শব্দটা ইংরেজি বাক্যের নরমাল যে স্ট্রাকচার আছে সেটাকে মারাত্মকভাবে ব্যাহত করে। সো এই জন্য আমরা অ্যাডভার্বের আলোচনাটাকে খুব ভালোভাবে করব এবং খুব ভালোভাবে আয়ত্ত করব। ভিডিওর এই পর্যায়ে আমরা আমাদের গ্রামাটিক্যাল ফাংশনের পঞ্চম পার্ট, অর্থাৎ লাস্ট পার্ট, কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। তো কমপ্লিমেন্ট কাকে বলে এই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তোমরা যদি কমপ্লিমেন্ট সম্পর্কে এখনো বিস্তারিত না জানো তাহলে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে। তো কমপ্লিমেন্ট কাকে বলে এখানে আমরা সেই বিষয়টা আলাপ করছি না। কমপ্লিমেন্ট কোন কোন জিনিস হতে পারে আমরা সেই বিষয়টায় চলে যাচ্ছি। কমপ্লিমেন্ট নাউন হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে। যেমনটা এখানে লেখা আছে she is a doctor, এই বাক্যে is হচ্ছে লিংকিং ভার্ব। লিংকিং ভার্বের পরে যাই বসবে তাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। এখানে আমরা দেখি ডক্টর, এটা কিন্তু এই ডক্টর, এটা কিন্তু একটা ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজটা কিন্তু এখানে কমপ্লিমেন্ট হচ্ছে, তাহলে নাউনটাও কমপ্লিমেন্ট হতে পারে, নাউন ফ্রেজটাও কমপ্লিমেন্ট হতে পারে। ঠিক একইভাবে she became the manager of the company, এই বাক্যে বিকেমটা হচ্ছে লিংকিং ভার্ব, আর লিংকিং ভার্বের পরে অবস্থিত the manager of the company, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। মনে রাখতে হবে ভার্বের পরে যা কিছু দেখবা তাকেই কিন্তু অবজেক্ট বলা যাবে না, বরং সেটা কমপ্লিমেন্ট হতে পারে। কমপ্লিমেন্ট ছিল সবচেয়ে সহজ উপায় হচ্ছে লিংকিং ভার্বগুলো আত্মস্থ করে নেওয়া। লিংকিং ভার্বের আলোচনা আমরা আমাদের ফাইনাইট ভার্বের আলাপে করেছি, সেখান থেকে একটু ভিডিওটা দেখে নিও।
এরপর আমরা দেখব প্রোনাউনটাও কিন্তু কমপ্লিমেন্ট হতে পারে, যেমনটা আমরা উদাহরণে দেখি, ইট ইজ আই হু অ্যাম দ্য রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। এই বাক্যে ইজ ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে অবস্থিত আই শব্দটা হচ্ছে একটা প্রোনাউন যা কিনা এই বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। তো যেমনি ভাবে আমরা দেখলাম নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউনটা কমপ্লিমেন্ট হতে পারে, ঠিক তেমনি ভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজটাও কমপ্লিমেন্ট হতে পারে। শি ফেল্ট হ্যাপি, এই বাক্যে ফেল্ট ভার্বটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, যার পরে অবস্থিত হ্যাপি শব্দটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। তারপর আমরা দেখি দ্য বুক ওয়াজ ইনক্রেডিবলি এক্সাইটিং, এই বাক্যে ওয়াজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা ইতিমধ্যেই বলেছি বাক্যে যখন এম ইজ আর ওয়াজ ওয়্যার একা একা বসবে তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলে দিব। সো ওয়াজটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তারপরে অবস্থিত ইনক্রেডিবলি এক্সাইটিং, এটা কিন্তু একটা ফ্রেজ যা কিনা বুককে মডিফাই করেছে, আর এখানে এটা কমপ্লিমেন্ট। এরপরে আমরা দেখব জেরানটাও কিন্তু কমপ্লিমেন্ট হতে পারে। হিজ ফেভারিট অ্যাক্টিভিটি ইজ সুইমিং, এই বাক্যে আমরা দেখতে পাই যে সুইমিং শব্দটা ইজ লিঙ্কিং ভার্বের পরে বসছে। যেহেতু সুইমিং শব্দটা ইজ লিঙ্কিং ভার্বের পরে বসে, তাই এটা কিন্তু কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট হওয়ার পর এটা কিন্তু জেরান, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়নি। এখন আমরা দেখব কমপ্লিমেন্টের অবস্থান। কমপ্লিমেন্ট বাক্যে কোথায় বসতে পারে? কমপ্লিমেন্ট বাক্যে দুই জায়গায় বসে সাধারণত। প্রথমটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে, যেমনটা আমরা স্ক্রিনে দেখি হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্যে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, সো তারপরে কমপ্লিমেন্ট বসে। তারপর হচ্ছে অবজেক্টের পরে, কার অবজেক্টের পরে? ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্টের পরে। ফ্যাক্টিটিভ ভার্বের বিষয়টা তোমরা আমাদের ভার্বের আলোচনার মধ্যে থেকে দেখে নিও। তো এই বাক্যে আমরা দেখি উই নমিনেটেড হিম ক্যাপ্টেন, এই বাক্যে হিমটা হচ্ছে অবজেক্ট, এর নমিনেটেড ভার্বটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। তো নমিনেটেড ভার্বের পরে অবস্থিত হিমটা হচ্ছে অবজেক্ট, আর এখানে ক্যাপ্টেনটা হচ্ছে হিমের কমপ্লিমেন্ট। এরপর আমরা দেখব কমপ্লিমেন্টের অনুবাদ কিভাবে করতে হয়। কমপ্লিমেন্টের অনুবাদ একদম স্বাভাবিকভাবে করবা, অর্থাৎ শব্দটা যা আছে ওইভাবে অনুবাদ করবা, খুব বেশি একটা প্যারা নিতে হবে না। তো বন্ধুরা, এই আলাপের মাধ্যমেই কিন্তু আমাদের গ্রামাটিক্যাল ফাংশনের আলাপ সম্পূর্ণ হলো। এখন আমরা ইংরেজি বাক্যে ব্যবহৃত আরো কয়েকটি টার্ম দেখে নিব। ইংরেজি বাক্যে বারবার ব্যবহৃত একটা গুরুত্বপূর্ণ টার্ম হলো প্রেপোজিশনাল ফ্রেজ। এখন প্রেপোজিশনাল ফ্রেজ জিনিসটা কি সেই বিষয়টা নিয়ে একটু আলাপ করা যাক। প্রেপোজিশনাল ফ্রেজ হলো কোনো বাক্যে যখন আমরা দেখব প্রেপোজিশন রয়েছে, তারপরে নাউন অথবা প্রোনাউন রয়েছে, তখন আমরা ওই প্রেপোজিশন এবং নাউন অথবা প্রোনাউন সবটাকে মিলে প্রেপোজিশনাল ফ্রেজ বলে দিব। তো চলো বিষয়টা একটু উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। এই বাক্যে আমরা দেখতে পাই হি কেম ফ্রম কুমিল্লা, এই ফ্রমটা হচ্ছে প্রেপোজিশন, তারপরে অবস্থিত কুমিল্লাটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে এই দুইটা মিলে প্রেপোজিশন এবং নাউন, এই দুইটা মিলে হলো প্রেপোজিশনাল ফ্রেজ। যেমনটা এখানে লিখে রেখেছি প্রেপোজিশন প্লাস অবজেক্ট অফ প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে যে শব্দটা থাকবে তাকে আমরা বলবো প্রেপোজিশনের অবজেক্ট, এই দুইটা মিলে হয়ে যাবে প্রেপোজিশনাল ফ্রেজ। আশা করি প্রেপোজিশনাল ফ্রেজ কাকে বলে তোমরা সেটা বুঝতে পেরেছো। এখন প্রেপোজিশনের পরে যে নাউন অথবা প্রোনাউনটা বসবে তাকে কিন্তু আমরা নাম বলবো হচ্ছে অবজেক্ট অফ প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশনের অবজেক্ট। আমরা দেখে নিব প্রেপোজিশনের পরে কি শুধু নাউন অথবা প্রোনাউনই বসে নাকি অন্য কোনো কিছু বসতে পারে। তো প্রেপোজিশনের পরে কি কি বসতে পারে? প্রথমেই লেখা আছে নাউন বসতে পারে, এটা অবশ্যই আমরা জানি। নাউন ফ্রেজ বসতে পারে, ইভেন নাউন ক্লজও বসতে পারে। উদাহরণের মাধ্যমে বিষয়টাকে দেখে নেওয়া যায়। হি কেম ফ্রম কুমিল্লা, এখানে ফ্রম হচ্ছে প্রেপোজিশন, তারপরে অবস্থিত কুমিল্লাটা একটা নাউন যা কিনা প্রেপোজিশন ফ্রম এর অবজেক্ট। সো এখানে একটা শব্দ কিন্তু প্রেপোজিশনের পরে বসে। এরপরে উদাহরণ আমরা দেখি দ্য বুক ইজ অন দ্য টেবল নেক্সট টু দ্য ল্যাম্প, এখানে এই যে নেক্সট টু এটা কিন্তু একটা প্রেপোজিশন, তারপরে অবস্থিত দ্য ল্যাম্প, এখানে দুইটা শব্দ আছে যা কিনা একটা ফ্রেজ। তাহলে আমরা দেখলাম প্রেপোজিশনের পরে কিন্তু নাউনের পাশাপাশি নাউন ফ্রেজও বসে। এরপরে আমরা দেখব she was uncertain about whether she should accept the job offer, এই বাক্যে about হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে আমরা দেখতে পাই সম্পূর্ণ একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। তার মানে আমরা বলতে পারি প্রেপোজিশনের পরে কিন্তু সম্পূর্ণ একটা ক্লজ বসতে পারে। এখানে এটাকে আমরা নাউন ক্লজ হিসেবে আখ্যায়িত করেছি। তাহলে প্রেপোজিশনের পরে যেমনি ভাবে নাউন বসতে পারে ঠিক তেমনি ভাবে নাউন ফ্রেজও বসতে পারে এবং নাউন ক্লজও বসতে পারে। এরপর আমরা দেখব প্রেপোজিশনের পরে কম্পাউন্ড নাউনের ব্যবহার। She found her keys under the coffee table, এই বাক্যে আন্ডার হচ্ছে প্রেপোজিশন, তারপরে অবস্থিত কফি টেবল এটা কিন্তু কম্পাউন্ড নাউন। তার মানে প্রেপোজিশনের পরে নাউন যেমনি বসতে পারে ঠিক তেমনি ভাবে নাউন ফ্রেজ, একইভাবে নাউন ক্লজ পাশাপাশি কম্পাউন্ড নাউনও বসতে পারে। সো প্রেপোজিশন পরে তৃতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোনাউন। দে টকড অ্যাবাউট হিম, এখানে আমরা দেখতে পাই অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন, তারপরে অবস্থিত হিম হচ্ছে একটা প্রোনাউন,
যা কিনা অবজেক্টের ফর্মে আছে। চতুর্থ নাম্বার আমরা দেখতে পাই প্রেপোজিশনের পরে জিরান্ড বসতে পারে। শি অ্যাপোলোজাইজড ফর ফরগেটিং ইউর বার্থডে। এই বাক্যে আমরা দেখতে পাই ফর হচ্ছে প্রেপোজিশন, তারপরে অবস্থিত ফরগেটিং, এটা কিন্তু একটা জিরান্ড। তাহলে আমরা বুঝলাম প্রেপোজিশনের পরে কিন্তু শুধু নাউন বসে না, বরং নাউন ফ্রেজ, নাউন ক্লজ, কম্পাউন্ড নাউন অথবা প্রোনাউন অথবা জেরান্ডও বসতে পারে। এখন আমরা দেখব অবজেক্ট অফ প্রেপোজিশন কোথায় বসে। এটা একদম ইজি কথা। অবজেক্ট অফ প্রেপোজিশন প্রেপোজিশনের পরে বসে, সর্বদা মনে রাখতে হবে প্রেপোজিশনের পরে বসে। এখান থেকে তোমাদেরকে আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো, প্রেপোজিশন কখনোই ইংরেজি বাক্যে একা একা বসবে না, বরং এরপরে নাউন অথবা নাউনের সমপর্যায়ে কিছু একটা বসতে হবে। ভিডিওর এই পর্যায়ে আমরা দেখব প্রেপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ প্রেপোজিশন তারপরে অবস্থিত নাউন অথবা প্রোনাউন অথবা নাউনের সমপর্যায়ের কোনো কিছু সবটার অনুবাদ কিভাবে করব আমরা। এই সবটার অনুবাদ আমরা কিভাবে করব? প্রথম কথা হচ্ছে একসাথে অনুবাদ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে পেছনের অংশ থেকে আমরা অনুবাদ করব। যেমনটা আমরা এখানে দেখি লেখা আছে পেছনের অংশ থেকে অনুবাদ করতে হয়। দে টকড অ্যাবাউট হিম। এই বাক্যে অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন, তারপর অবজেক্ট হচ্ছে হিম। এখানে আমরা অনুবাদ কিভাবে করব? এখানে অনুবাদ করতে হলে আমাদেরকে অবশ্যই হিম থেকে অনুবাদটা আনতে হবে। তারা কথা বলেছিল হিম, তার, অ্যাবাউট সম্পর্কে, তার সম্পর্কে। কিন্তু আমরা যদি এভাবে অনুবাদ করি, তারা কথা বলছিল অ্যাবাউট আগে অনুবাদ করি, তারপরে হিমের অনুবাদ করি, তাহলে কিন্তু আমাদের অনুবাদটা মিলবে না। যেমনটা আমরা এখানে দেখি তারা কথা বলেছিল সম্পর্কে তার, তাহলে কিন্তু কথাটা মিলছে না। সো প্রেপোজিশন যেখানেই বলবে তার পরে অবস্থিত নাউন অথবা প্রোনাউন অথবা নাউনের সমপর্যায়ের কোনো কিছু থেকে অনুবাদটা স্টার্ট হবে, এটা ফিরে প্রেপোজিশনের দিক পর্যন্ত মুভ করবে। এরপর আমরা দেখব প্রেপোজিশনাল ফ্রেজের বাক্য অবস্থা। প্রেপোজিশনাল ফ্রেজ অর্থাৎ প্রেপোজিশন প্লাস নাউন অবলিক প্রোনাউন, এটা যখন বাক্যে বসবে সেটা কোথায় কোথায় বসবে? এটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। এটা ইতিপূর্বে আমরা আলাপ করেছি। আমি আবারও বলছি, প্রেপোজিশনাল ফ্রেজ ইংরেজি বাক্যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। যেহেতু প্রেপোজিশনাল ফ্রেজ ইংরেজি বাক্যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, সেহেতু এটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যেখানে যেখানে বসতে পারে ঠিক সেখানে সেখানে প্রেপোজিশনাল ফ্রেজও বসতে পারে। যেমনটা স্ক্রিনে লেখা আছে, যেহেতু এটি বাক্যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে, তাই এটি অ্যাডজাংক্টের অন্তর্ভুক্ত। অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যেখানে বসবে প্রেপোজিশনাল ফ্রেজও সেখানে বসতে পারে। ভিডিওর এই পর্যায়ে আমরা আলাপ করব আমাদের আজকের লাস্ট টপিক পসেসিভ নিয়ে। ইংরেজি বাক্যে পসেসিভের ব্যবহার অনেক বেশি মাত্রায় দেখা যায়। পসেসিভ কাকে বলে? পসেসিভ মানে হচ্ছে মালিকানা অথবা সম্বন্ধবাচক। বিষয়টাকে বাংলার মাধ্যমে বুঝিয়ে নেওয়া যায়। আমার বাড়ি, মামার বাড়ি, এখানে আমরা দেখতে পাই আমি এবং বাড়ি এই দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, আর এই সম্পর্কটাকে রয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ঠিক একইভাবে মামার বাড়ি, মামা এবং বাড়ি এই দুইটা শব্দের মাধ্যমে সম্পর্ক তৈরি করা হয়েছে, যা কিনা রয়ের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। সো এই মামা এবং বাড়ি এই দুইটা শব্দের মাঝখানে যে সম্পর্কটা রয়েছে এটাকেই ইংলিশে বলা হবে পসেসিভ। যেমনটা উপরে লেখা আছে সম্বন্ধবাচক বা মালিকানা, বাংলায় র বা এর শব্দাংশের মাধ্যমে সেটা প্রকাশ করা হয়ে থাকে। তো আশা করি পসেসিভ বলতে কি বুঝাইছি সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব পসেসিভ অর্থাৎ র বা এর যেই কথাটা আমরা বাংলায় প্রকাশ করি তাকে আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করব। ইংরেজিতে পসেসিভকে প্রকাশ করার তিনটা ওয়েতে। প্রথমত হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ প্রথমে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বসাবো, তারপরে নাউন বসাবো। এখন পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে মডিফায়ার অংশে সরাসরি প্রশ্ন এসে থাকে। পসেসিভ অ্যাডজেক্টিভগুলো হলো মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। এই পসেসিভ অ্যাডজেক্টিভ মাই বসলো, তারপর হচ্ছে বুক, নাউন বসলো। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ তারপর নাউন যেভাবে যখন বসবে তখন সেটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি হবে। যেমনটা আমরা দেখি এখানে লেখা আছে মাই বুক, আমার বই। সো আমার সাথে বুকের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এটাকে বলা হয় পসেসিভ। পসেসিভ অর্থাৎ র বা এর এর অর্থটা ইংলিশে প্রকাশ করার দ্বিতীয় মাধ্যম হচ্ছে নাউন, তারপরে অ্যাপোস্ট্রফি এস, তারপর আরেকটা নাউন। যেমনটা উদাহরণে দেখে নিই, দিস ইজ রহিমস বুক, এটা হলো রহিমের বই। এই বাক্যে রহিম এবং বুক এই শব্দের মাঝখানে অ্যাপোস্ট্রফি এস বসিয়ে দুইয়ের মাঝখানে সম্পর্ক তৈরি করা হয়েছে, আর এই সম্পর্কটাকে বলা হয় পসেসিভ। 3 নম্বরে আমরা দেখতে পাই পসেসিভের যে ওয়েটা আছে নাউন প্লাস অফ প্লাস নাউন, অর্থাৎ প্রথমে একটা নাউন বসাবো, তারপর আরেকটা নাউন বসাবো, দুইয়ের মাঝখানে অফ বসিয়ে দিব।
যেমনটা উদাহরণে দেখতে পাই, আই স এ স্টুডেন্ট অফ এবিসি কলেজ। আমি দেখেছিলাম এবিসি কলেজের একটা স্টুডেন্টকে। এই বাক্যে স্টুডেন্ট, তারপর অফ, তারপর এবিসি কলেজ, এই পুরোটার মধ্যে একটা সম্পর্ক আছে, এটাকে আমরা বলবো পসেসিভ। 3 নাম্বার অপশনে পসেসিভ করতে আমরা অফ বসালাম, এখানে অফ এর অর্থ হচ্ছে র অথবা এ। তো এই 3টা পয়েন্টের মধ্যে আমরা একটা বিষয় একটু দেখে নিই। প্রথম 2টা পয়েন্টের অনুবাদ হবে একভাবে, 3 নাম্বার পয়েন্টের অনুবাদ হবে আরেকভাবে। প্রথম 2টা পয়েন্টের অনুবাদ হবে একদম শুরু থেকে। আমরা দেখতে পাই মাই বুক, আমার বই। প্রথমে কিন্তু আমরা মায়ের অর্থ বলেছি, তারপর বুক। দ্বিতীয় যে উদাহরণটা রয়েছে, এখানে আমরা প্রথমে রহিমের অর্থ বলেছি, তারপর বুক। কিন্তু 3 নাম্বার পয়েন্টে যেটা রয়েছে তার অনুবাদটা সবসময় পেছন থেকে হবে। এখানে আমরা দেখতে পাই এ স্টুডেন্ট অফ এবিসি কলেজ। আমরা প্রথমে এ স্টুডেন্ট থেকে অনুবাদটা করলে মিলবে না, আমাদেরকে অনুবাদ করতে হবে এবিসি কলেজ থেকে, এবিসি কলেজের একজন স্টুডেন্ট। তাহলে আমরা বললাম পসেসিভের যে 3টা ওয়ে আছে, প্রথম 2টার অনুবাদ একদম সামনে থেকে করব, আর 3 নাম্বার অনুবাদ পেছন থেকে করব। ভিডিওর এই পর্যায়ে আমরা দেখব পজিশন অফ পসেসিভ, অর্থাৎ আমরা যে পসেসিভের 3টা ওয়ে দেখলাম, এগুলো ইংরেজি বাক্যে কোথায় বসতে পারে। পসেসিভ গুলো ইংরেজি বাক্যে সাবজেক্টের জায়গায় বসতে পারে। যেমনটা আমরা দেখি লেখা আছে মাই ফ্রেন্ড হেল্প মি ওয়েন আই ওয়াজ ইন ডেঞ্জার। এই বাক্যে হেল্প হচ্ছে মেইন ভার্ব, এই হেল্প ভার্বের পূর্বে অবস্থিত মাই ফ্রেন্ড, এটা কিন্তু পসেসিভ। সো পসেসিভটা কিন্তু সাবজেক্টের জায়গায় বসলো। এরপরে দেখি আমরা রহিমস বুক ইজ নট সো এক্সপেন্সিভ। এই বাক্যে ইজ হচ্ছে মেইন ভার্ব, তার পূর্বে অবস্থিত রহিমস বুক, এটা কিন্তু পসেসিভ, যা কিনা সাবজেক্টের জায়গায় বসেছে। তারপরে 3 নম্বরে যেটা আমরা দেখি দ্য স্টুডেন্টস অফ এবিসি কলেজ টুক পার্ট ইন দ্য পার্টি। এখানে টুক পার্ট এটা হচ্ছে মেইন ভার্ব, তার পূর্বে অবস্থিত দ্য স্টুডেন্ট অফ এবিসি কলেজ, এটা কিন্তু পসেসিভ। সো পসেসিভ যেটা, এটা কিন্তু সাবজেক্টের জায়গায় বসতে পারে। 2 নম্বরে আমরা দেখব পসেসিভের অবজেক্ট হিসেবে ব্যবহার। উই অ্যাপ্রিশিয়েট ইউর এফর্টস। এই বাক্যে আমরা দেখতে পাই মেইন ভার্ব হচ্ছে অ্যাপ্রিশিয়েট, তারপরে অবস্থিত ইউর এফর্টস, এটা কিন্তু পসেসিভ, যা কিনা অবজেক্টের জায়গায় বসছে। এরপরে আই অ্যাডমায়ার্ড রহিমস এফর্ট, একইভাবে অ্যাডমায়ার্ডটা হচ্ছে মেইন ভার্ব, তারপরে রহিমস এফর্টস, এটা হচ্ছে অবজেক্ট। লাস্ট উদাহরণ আই মেট এ স্টুডেন্ট অফ এবিসি কলেজ ইয়েস্টারডে। এই বাক্যে মেট ভার্বের পরে অবস্থিত এ স্টুডেন্ট অফ এবিসি কলেজ একটা পসেসিভ, যা কিনা এই বাক্যে অবজেক্ট হিসেবে কাজ করেছে। তো 3 নাম্বার আমরা দেখব অবজেক্ট অফ প্রেপোজিশনের স্থলে পসেসিভের ব্যবহার, অর্থাৎ পসেসিভটা প্রেপোজিশনের পরেও বসতে পারে। she wrote a letter to her parents। এই বাক্যে আমরা দেখতে পাই মেইন ভার্ব হচ্ছে wrote, তারপরে অবস্থিত এই লেটারটা হচ্ছে ভার্বের অবজেক্ট। এরপরে আমরা দেখতে পাই টু প্রেপোজিশন রয়েছে, তারপরে her parents, টুটা হচ্ছে এখানে প্রেপোজিশন, তারপরে অবস্থিত her parentsটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট, যা কিনা পসেসিভ। একইভাবে আমরা দেখতে পাই he sat next to Hasib's desk। এই বাক্যে টুটা হচ্ছে প্রেপোজিশন, তারপরে অবস্থিত Hasib's desk, এটা হচ্ছে পসেসিভ, যা কিনা প্রেপোজিশন টু এর অবজেক্ট হিসেবে কাজ করেছে। চতুর্থ ধাপে আমরা দেখব পসেসিভের কমপ্লিমেন্টের স্থলে ব্যবহার। হি ইজ মাই ফ্রেন্ড। এই বাক্যে আমরা দেখতে পাই ইজ হচ্ছে লিংকিং ভার্ব, যার পরে অবস্থিত মাই ফ্রেন্ড হচ্ছে কমপ্লিমেন্ট, যা কিনা পসেসিভ। দ্য বুক ওয়াজ নাজিমস গিফট। এই বাক্যে আমরা দেখতে পাই এই যে ওয়াজ ভার্বটা হচ্ছে লিংকিং ভার্ব, তার পরে অবস্থিত নাজিমস গিফট, এটা একটা পসেসিভ, যা কিনা এই বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। শেষ উদাহরণ আমরা দেখতে পাই হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন। এখানে ইজ হচ্ছে লিংকিং ভার্ব, তারপরে আমরা দেখতে পাই এ ফ্রেন্ড অফ মাইন, এটা হচ্ছে একটা পসেসিভ, যা কিনা ইজ লিংকিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত। ভিডিওর এই পর্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে পসেসিভের অনুবাদ কিভাবে করব। এটা ইতিপূর্বে আমরা বলেছি পসেসিভের যে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টের মধ্যে প্রথম 2টা পয়েন্টের অনুবাদ হবে বাক্যের শুরু থেকে, আর শেষের অনুবাদটা হবে শেষ থেকে। যেমনটা আমরা দেখি মাই ফ্রেন্ড হেল্প মি, এখানে মাই ফ্রেন্ড তার অনুবাদটা হবে একদম শুরু থেকে, আমার বন্ধু। ঠিক দ্বিতীয় উদাহরণে অনুবাদটা শুরু হবে প্রথম থেকে, রহিমস বুক, রহিমের বই। শেষেরটা আমরা দেখতে পাই দ্য স্টুডেন্টস অফ এবিসি কলেজ টুক পার্ট ইন দ্য পার্টি। এখানে অনুবাদকে কিন্তু আমরা স্টুডেন্টস থেকে শুরু করব না, আমরা শুরু করব হচ্ছে এবিসি কলেজ থেকে, তারপরে আমরা পেছন থেকে দেখব। তো এটাকে যদি আমরা এক কথায় বলি, নাউন প্লাস অফ প্লাস নাউন যেখানেই থাকবে তার অনুবাদটা সবসময় পেছন থেকে করতে হবে। তো বন্ধুরা, আশা করি গ্রামাটিক্যাল ফাংশন এবং তার সাথে সংশ্লিষ্ট যে টপিকগুলো রয়েছে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এরপরে কোনোভাবে তোমাদের কোথাও প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমরা সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।